প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। সিসিইআর মডেল কলেজের অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পরিণতি ও সুশাসন সাবজেক্টের অনলাইন ক্লাসটি। আজকের পরিণতি ও সুশাসন ক্লাসে আলোচনা করব পরিণতি ও সুশাসন সাবজেক্ট এর দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে, যার অধ্যায় টাইটেল হলো বাংলাদেশের সংবিধান। যেহেতু আজকের ক্লাসটি এই অধ্যায়ের উপর সাজিয়েছি আর অধ্যায়টি যথেষ্ট বড়, তাই বিস্তারিত আলোচনা না করে এই অধ্যায়ের সংক্ষিপ্ত কিছু টপিক নিয়ে আলোচনা করে এই অধ্যায়টিকে আজকের মধ্যেই শেষ করব। প্রয়োজনে আপনারা বাসায় পুরো অধ্যায়টি ভালোভাবে দেখবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ইনবক্সে প্রশ্ন করবেন, আমি একে একে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলুন তাহলে আজকের মূল ক্লাসের আলোচনা শুরু করি। আমাদের আজকের আলোচনার প্রথম টপিকটি হলো এই অধ্যায়ের সারসংক্ষেপ। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। এতে রাষ্ট্র পরিচালনার সার্বিক বিধিবিধান তথা একটি জাতির সমগ্র জীবন পদ্ধতি, স্বপ্ন ও লক্ষ্য প্রতিফলিত হয়। তাই একে রাষ্ট্রের দর্পণও বলা হয়। সংবিধান রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করে রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনা প্রদান করে। প্রকৃতপক্ষে এটি কতগুলো লিখিত বা অলিখিত মৌলিক বিধিমালা, যা কোনো রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যকার সম্পর্ক নির্ণয় ও রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার ও বন্টনের নীতি নির্ধারণ করে। এ কারণেই রাষ্ট্রবিজ্ঞানের জনক গ্রিক দার্শনিক এরিস্টটল বলেছেন, দ্য কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ। অর্থাৎ সংবিধান হচ্ছে একটি জীবন ব্যবস্থা যা রাষ্ট্রই নিজের জন্য পছন্দ করেছে। এখন আমরা আলোচনা করব বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস বা তার পটভূমি নিয়ে। 1971 সালের 16 ডিসেম্বর সশস্ত্র মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত বিজয় অর্জনের দিন। এদিন জয় বাংলা স্লোগানে মুখরিত মুক্তিযোদ্ধাদের সম্মুখে বাংলাদেশ ও ভারতের মিত্রবাহিনীর নিকট রমনা রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান, প্রায় 93,000 পাকিস্তান সেনা আত্মসমর্পণ করার সাথে সাথে বাংলাদেশ কার্যত স্বাধীন হয়। 22 ডিসেম্বর মুজিবনগরস্থ স্বাধীন বাংলাদেশ সরকার ঢাকায় এসে শাসন ক্ষমতা গ্রহণ করেন। 1971 সালের 10 এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী দেশ শাসিত হতে থাকে। 1972 সালের 10 জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি কারাগার থেকে মুক্তি লাভ করে দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর তিনি কালবিলম্ব না করে সংবিধান প্রণয়নে মনোনিবেশ করেন। 1972 সালের 11 জানুয়ারি রাষ্ট্রপ্রধান হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। 1971 সালের 10 এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্র দ্বারা যে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল তার পরিবর্তে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব 1972 সালের বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য নিয়ে। 1971 সালে স্বাধীনতা লাভের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মূল দলিল হিসেবে সংবিধান প্রণয়ন করা হয়েছে। 1972 সালে প্রণীত এই সংবিধানটি রচনার ক্ষেত্রে বাঙালিকে অনেক মেধা, পরিশ্রম ও সময় দিতে হয়েছে। অনেক চিন্তা ভাবনা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সংবিধান প্রণয়ন কমিটি দেশের জন্য একটি বাস্তবধর্মী ও যুগ উপযোগী সংবিধান প্রণয়ন করেছে। তাই 1972 সালের সংবিধানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ। শিক্ষার্থীবৃন্দ, আমি সময় সংক্ষেপের কারণে আমি শুধু পয়েন্টগুলো এখানে বলে যাচ্ছি। মূল আলোচনাটুকু আপনার বই থেকে পড়ে নেবেন। কারো পয়েন্টের আলোচনা নিয়ে যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই ইনবক্সে নক দিবেন। ওই পয়েন্টে উল্লেখ করে আমি চেষ্টা করব সেখানে আপনাদের ডিটেলটা দেওয়ার জন্য। বৈশিষ্ট্যগুলো হচ্ছে লিখিত দলিল, প্রস্তাবনা, দুষ্পরিবর্তনীয়, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকারের সন্নিবেশ, সংবিধানের প্রাধান্য, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সংসদীয় সরকার পদ্ধতি, এককক্ষ বিশিষ্ট আইনসভা, এককেন্দ্রিক সরকার, বিচার বিভাগের স্বাধীনতা, বহুদলীয় ব্যবস্থা, দলীয় শৃঙ্খলা রক্ষা, দায়িত্বশীল মন্ত্রী পরিষদ, ন্যায়পালের পদ সৃষ্টি, সর্বজনীন ভোটাধিকার, জনগণের সার্বভৌমত্ব, প্রশাসনিক ট্রাইব্যুনাল। উপরের আলোচনা থেকে
অথবা এর পয়েন্টগুলো থেকে এটা স্পষ্ট যে 1972 সালের 16ই ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের জন্য যে সংবিধান কার্যকর করা হয়েছে তা মহান মুক্তিযুদ্ধের চেতনার মাধ্যমে প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশের একটি প্রতিচ্ছবি। বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্যাবলী একটি উত্তম সংবিধানের দৃষ্টান্ত বহন করে। এই সংবিধানের মাধ্যমে মূলত অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণহীন একটি রাষ্ট্র বিনির্মাণের পথ নির্দেশনা দেওয়ার প্রয়াস গ্রহণ করা হয়। 1972 সালে প্রণীত সংবিধান এই পর্যন্ত 17 বার সংশোধনী আনা হয়েছে। ফলে এই সংবিধানের বিভিন্ন ধারায় নানা সংযোজন, বিয়োজন ও পরিবর্তন হয়েছে। তবে 1911 সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ সংবিধানে 1972 সালের এর মূল সংবিধানের প্রায় সকল বৈশিষ্ট্য ফিরিয়ে আনা হয়েছে। এবার আমরা আলোচনা করব বাংলাদেশ সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি সমূহকে নিয়ে। 1972 সালে প্রণীত বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনায় রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহ ঘোষণা করা হয়েছে। সংবিধানের 8ম থেকে 25তম অনুচ্ছেদে রাষ্ট্রীয় মূলনীতিগুলোর উল্লেখ রয়েছে। এই সম্পর্কে সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে, যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তির জন্য যুদ্ধে আত্মনিয়োগ ও উৎসর্গ করতে উদ্বুদ্ধ করেছিল, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, সে সকল আদর্শ এই সংবিধানের মূল নীতি হবে। সংবিধানের প্রস্তাবনায় আরও বলা হয়েছে, আমাদের রাষ্ট্রের মূল লক্ষ্য হবে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার ও রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার সুনিশ্চিত হবে। বাংলাদেশের মূল সংবিধান এবং বর্তমান সংবিধান অনুযায়ী দেশ পরিচালনার মূলনীতিগুলো নিম্নরূপ। মূলত এখানে প্রধানত 4টি মূলনীতি রয়েছে, আর বাকিগুলো সংযোজিত হয়েছে। 4টি মূলনীতি হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। সংবিধানের সংযোজিত অন্যান্য রাষ্ট্রীয় মূলনীতিগুলো হলো, উল্লিখিত 4টি নীতিকে বাংলাদেশে সংবিধানে রাষ্ট্রীয় মূল স্তম্ভ বলে ঘোষণা করা হয়েছে। তবে এই নীতিসমূহ থেকে উৎসারিত অন্যান্য নীতিগুলোও রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে পরিগণিত। এগুলো হলো মালিকানার নীতি, কৃষক ও শ্রমিকের মুক্তি, মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা, জনস্বাস্থ্য ও নৈতিকতা, পরিবেশ ও জীববৈচিত্র্যের সংরক্ষণ ও উন্নয়ন, সুযোগের সমতা, অধিকার ও কর্তব্যরূপে কর্ম, নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য, বিচার বিভাগ পৃথকীকরণ, জাতীয় সংস্কৃতি সংরক্ষণ, উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি, জাতীয় ও ঐতিহাসিক স্মৃতি নিদর্শন সংরক্ষণ, আন্তর্জাতিক নীতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারও আমি এই প্রশ্নের পয়েন্টগুলো আলোচনা করিনি। এই প্রশ্নের পয়েন্টগুলোর বিস্তারিত আলোচনার ক্ষেত্রে যদি কোনো সমস্যা পরিলক্ষিত হয়, অবশ্যই আমাকে ইনবক্সে নক দিবেন। উপরে আলোচনা থেকে বলা যায়, উপরোক্ত নীতিগুলো রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতির মতো সমান গুরুত্বপূর্ণ নয়, তাই এগুলো হবে আমাদের রাষ্ট্রীয় আদর্শ। এসব সুমহান আদর্শের সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমেই কেবল সুখী ও সমৃদ্ধশীল সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। জনগণ ও সরকার উভয়ের কাছে এই নীতিগুলো হবে আলোর দিশারি, পথ প্রদর্শক এবং সার্বিক উন্নয়নের উচ্চ শিখরে আরোহণের চাবিকাঠি। এবার আমরা আলোচনা করব রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে। এটি আমাদের আজকে আলোচনার শেষ টপিক। বাংলাদেশ সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহের সন্নিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। সংবিধানের মূলনীতিসমূহ সংযোজনের আইনগত তাৎপর্য অপরিসীম। মূল সংবিধানে নাগরিকদের জন্য কতগুলো মৌলিক অধিকার স্বীকৃতি দেওয়া হয়েছে। সংবিধানে বলা হয়েছে, জাতীয় সংসদ মৌলিক অধিকার পরিপন্থী কোনো আইন প্রণয়ন করতে পারবে না। এ ধরনের কোনো আইন প্রণীত হলে আদালত কর্তৃক তা বাতিল বলে ঘোষিত হবে। কিন্তু সংবিধানের 47 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে, রাষ্ট্রীয় মূলনীতি কোনো একটিকে কার্যকর করার জন্য জাতীয় সংসদ যদি কোনো সম্পত্তি বাধ্যতামূলকভাবে গ্রহণ, রাষ্ট্রত্বকরণ, সাময়িকভাবে বা স্থায়ীভাবে কোনো সম্পত্তির নিয়ন্ত্রণ বিষয়ে আইন তৈরি করে, তবে উক্ত আইন মৌলিক অধিকারের পরিপন্থী হিসাবে তা বাতিল
বা বেআইনি বলে গণ্য করা যাবে না। সংবিধানে সংযোজিত মূলনীতিসমূহের নৈতিক ও শিক্ষামূলক মূল্যবোধ ও তাৎপর্যপূর্ণ। এই নীতিসমূহ জনগণকে তাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন করে এবং দেশ সেবার মহান আদর্শে অনুপ্রাণিত করে। রাষ্ট্রীয় কর্তৃপক্ষের জন্য এগুলো হচ্ছে পথ নির্দেশনামূলক নীতি ও রাষ্ট্র শাসনের মূল তত্ত্ব। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপরে আলোচনা থেকে এটা প্রতীয়মান হয় যে যদিও রাষ্ট্রীয় মূলনীতিগুলো রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতির মতো সমান গুরুত্বপূর্ণ নয়, তথাপি এগুলো হবে আমাদের রাষ্ট্রীয় আদর্শ। এসব সুমহান আদর্শের সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমেই কেবল সুখী ও সমৃদ্ধশীল সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। জনগণ ও সরকার উভয়ের কাছেই এই নীতিগুলো হবে আলোর দিশারি, পথ প্রদর্শক এবং সার্বিক উন্নয়নের উচ্চ শিখরে আরোহণের চাবিকাঠি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আজকের এই অধ্যায়ের সংক্ষিপ্ত আলোচনাটুকুর মাধ্যমে এই অধ্যায় সম্বন্ধে আপনারা একটি সার্বিক ধারণা পেয়েছেন। কারো কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই ক্লাস চলাকালীন অবস্থায় নাম মেনশন করে মেসেঞ্জার গ্রুপে প্রশ্ন করবেন, অথবা আমাকে ইনবক্সেও প্রশ্ন করতে পারবেন। নেক্সট ক্লাসে এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।